হ্যালো স্টুডেন্ট, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জিজি পাঠশালা। স্টুডেন্ট দেখো, আজকে আমরা ম্যাথমেটিক্সের ভেরিয়াস টাইপ অফ ম্যাথমেটিক্স করব, অর্থাৎ যে কোনো কম্পিটিটিভ ফিল্ডের যত রকমের ম্যাথমেটিক্স আসতে পারে তার একটা স্যাম্পল কোয়েশ্চেন আমি তোমাদের সামনে তুলে ধরছি। ঠিক আছে, এই কোয়েশ্চেনের সেটটা আমি একটা মডেল কোয়েশ্চেন পেপার থেকে করাচ্ছি। সেখানে কোয়েশ্চেন নাম্বারটা স্টার্ট হচ্ছে 41 থেকে। একদম কথা না বাড়িয়ে চলো সোজাসুজি কোয়েশ্চেনে আসছি। তোমরা এর আগে এই মডেল কোয়েশ্চেন পেপারের 1 এর কোয়েশ্চেনটা তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেটা দেখে নাও, তাহলে তোমাদের ক্ষেত্রে ইজি হবে এটা আরো বোঝার জন্য। তো চলো ফার্স্ট কোয়েশ্চেন কি আছে একটু দেখো। আমি বোর্ডে শো করাচ্ছি, তোমরা একটু দেখো। দেখে নিয়েছো? এবার আমি কোয়েশ্চেনটা টুকছি, দেখো তোমাকে কি দিয়েছে, হাফ, আর কি দিয়েছে 2/3, আর কি দিয়েছে 3/4, এবং ফাইনালি দিয়েছে 4/5। এর মধ্যে কোনটা সবচেয়ে বড় অপশনে তোমাকে দিয়েছে এ বি সি ডি করে। তো এই অঙ্কটা আমি টোটাল 4টে মেথডে তোমাকে দেখাচ্ছি। দেখো সবচাইতে আগে তোমরা যে মেথডে করতে সেই মেথডটা আগে আমি দেখাচ্ছি। এই 4টে ভগ্নাংশের ডিনোমিনেটর অর্থাৎ হরগুলোকে দিয়ে তোমরা আগে লসাগু করতে ট্রাই করে দাও। 2, 3, 4 and 5। তাহলে 2 দিয়ে করলে 1, 3, 2, 5। তাহলে কত আসছে আমার রেজাল্টটা দেখো, 10, 30 and 60। তাহলে সবগুলোকে 60 দিয়ে মাল্টিপ্লাই করে দিতে হয়। সবগুলোকে 60 দিয়ে যদি মাল্টিপ্লাই করে দাও তাহলে কি রেজাল্ট আসে, এখানে আসবে 30, এখানে আসবে তোমার 20 ইন্টু 2 40, এখানে হবে 15 প্লাস ইন্টু 3 45, এখানে হবে 12 ইন্টু 4 48। তাহলে সবচেয়ে বড় 48। তাহলে এই ফ্র্যাকশনটা তোমার বড় হয়ে যাচ্ছে। এই ফ্র্যাকশনটা কোথায় আছে তোমার, দেখো অপশন ডি। অপশন ডি হয়ে যাবে তোমার সঠিক অ্যান্সার এখানে। তাহলে এটা এইভাবে না করি আমি একটা অন্য মেথডে শেখাচ্ছি। দেখো সেকেন্ড টাইপ কি হচ্ছে, পার্সেন্টেজ মেথড। পার্সেন্টেজ মেথড কি হচ্ছে, সবগুলোকে 100 দিয়ে এলসিএম না করে সবগুলোকে 100 দিয়ে তুমি গুণ করে দেবে। সবগুলোকে 100 দিয়ে গুণ করলে উপরে 100/2 মানে হচ্ছে 50%। এখানে দেখো 100কে 3 দিয়ে ভাগ করলে 33.33 হয় ইন্টু 2, তাহলে 66% অ্যাপ্রক্স এরকম আসে। এটা দেখো হয় তোমার 100কে 4 দিয়ে ডিভাইড করলে হয় 25 ইন্টু 3, এটা হচ্ছে 75%, কারণ 100 দিয়ে গুণ করছি। এবং এটা যদি হয় 20 ইন্টু 4 80%। তাহলে দেখো এটা তোমার বড় হয়ে গেল। তাহলে এটা সবচেয়ে বড়। আদারওয়াইজ কোনো রকমের খাতা পেন না লাগিয়ে কিভাবে করবো, একদম ব্রহ্মাস্ত্র লাগাচ্ছি। দেখো টাইপ 3 তোমার কত আছে, হাফ, 2/3, 3/4, 4/5 আছে না? তাহলে তুমি এবার করো সবগুলোর গ্যাপ। দেখো এখানে নিউমারেটর ডিনোমিনেটরের গ্যাপ 1, নিউমারেটর ডিনোমিনেটরের গ্যাপ 1, নিউমারেটর ডিনোমিনেটরের গ্যাপ 1, নিউমারেটর ডিনোমিনেটরের গ্যাপ 1। যে ক্ষেত্রে তোমার নিউমারেটর এবং ডিনোমিনেটরের গ্যাপ সমান হবে সেক্ষেত্রে যেটা নিউমারেটরে বড় আছে সেটাই বড় ভগ্নাংশ বা বড় সংখ্যা, আর কিছু দেখা দরকার নেই। তাহলে এখানে এটা হয়ে যাচ্ছে ডিরেক্ট। তাহলে তুমি কোনো রকমের খাতা পেন না লাগিয়ে কিভাবে অঙ্কটা করতে পারবে, প্রত্যেকটা অঙ্কের সেই ব্রহ্মাস্ত্র আমি শেখাবো। ঠিক আছে, যেহেতু এমসিকিউ প্যাটার্নের এক্সাম গুলো হচ্ছে তোমাদের কম্পিটিটিভ ফিল্ডে, তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার সঠিক অ্যান্সারটা হয়ে যাবে। তাহলে এটা তুমি করো, এই অ্যান্সারটা করো এবং এই প্রসেসটা করো, এটা ইজি হবে। একটু সময় নেব কিন্তু প্রত্যেকটা জিনিসের হাজারটা মেথড শেখাবো। যেটা তোমার কাছে সুইটেবল মনে হবে, যেটা তোমার কাছে ইজি টু আন্ডারস্ট্যান্ড মনে হবে, তুমি সেই মেথডেই করো। ওকে, কারণ একটা প্রশ্ন দিয়েছে, বলছে যে 3 অঙ্কের একটি সংখ্যা যেটা হচ্ছে 4a3 এবং অন্য আরেকটি 3 অঙ্কের সংখ্যা 984, দুজনকে যোগ করার ফলে 4 অঙ্কের একটি সংখ্যা আসছে যে সংখ্যাটা হচ্ছে 13b7। তাহলে এই সংখ্যাটা 11 দ্বারা যদি বিভাজ্য হয়, এ এবং বি যেটা মিসিং আছে সেটার নাম্বার কত? তাহলে সবার ফার্স্ট দেখো আমার 4 অঙ্কের যে নাম্বারটা পাওয়া যাচ্ছে সেই 4 অঙ্কের নাম্বারটা বলছে 13b7, এবং এই নাম্বারটা আমার 11 দ্বারা ডিভিজিবল অর্থাৎ 11 দ্বারা বিভাজ্য। তার মানে আমি বারবার করে শিখিয়েছি তোমাকে 1 থেকে 30 অবধি সংখ্যাগুলো যে কোনো নাম্বার দেখে তুমি কি করে চিনবে সেটা কত দ্বারা বিভাজ্য, সেটার জন্য আমি একটা ভিডিও করে রেখেছি। ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কটাও দিয়ে দিচ্ছি, তোমরা প্লিজ ওটা দেখে নাও, তাহলে তোমাদের ক্ষেত্রে ইজি হবে, অথবা অঙ্কের মেথড বড় হয়ে যাবে। তাহলে 11 দ্বারা বিভাজ্য হতে গেলে তার রুলস হচ্ছে, রুলসটা দেখে নাও আগে। 11 দ্বারা বিভাজ্য রুলস হচ্ছে ওড নাম মানে এইভাবে যোগ করো আগে। তাহলে 1 প্লাস বি সমান সমান এটা করে দাও, 3 প্লাস 10 হচ্ছে তোমার কত, 3 প্লাস 7 হচ্ছে 10। এবার এই দুটোর ডিফারেন্স তোমার 11 দ্বারা বিভাজ্য হবে, অথবা তোমার কি হবে, এটা মাইনাস করে দাও। এই দুটোর, এটা এবং এইটা, এই দুটোর ডিফারেন্স মোটামুটি সব সময়ের জন্য হয় কি 11 দ্বারা বিভাজ্য হবে।
অথবা 0 হবে। তো আমি ধরে নিলাম, এখানে তো জানি না, তাই আমি ধরলাম যে এই দুটোর ডিফারেন্স আমার কি হচ্ছে, 0 হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমি v এর ভ্যালু কত ধরতে পারি? v এর ভ্যালু 10 - 1 সমান সমান b = 9। আমি v এর ভ্যালু পেয়ে গেলাম 9। তাহলে আমার 4 অঙ্কের যে সংখ্যাটা আসছে 1397, 1397, তাহলে আমার v এর ভ্যালু পেয়ে গেলাম। এবং 3 অঙ্কের প্রথম সংখ্যাটা দেখো, প্রথম সংখ্যা বলেছিল 4a3, তার সঙ্গে 3 অঙ্কের আরেকটা সংখ্যা যেটা যোগ করেছিলাম 9, 8 এবং তোমার হচ্ছে 4। এই দুটো যোগ করলে আমার কোনটা আসবে? 4 অঙ্কের এই সংখ্যাটা, যেটা 4 অঙ্কের সংখ্যা আমি বের করছি 1397। তাহলে দেখো এই দুটো যোগ করতে আমার 7 চলে আসছে। এখানে আছে 8, এর জায়গায় কত বসালে 9 আসবে? আমি ধরলাম 1, তাহলে 9 এবং 4 এবং 9 যোগ করলে দেখো 13, তাহলে পড়ে যাচ্ছে। তাহলে এর ভ্যালু আমি পেয়ে যাচ্ছি কত? a = আমি পেয়ে যাচ্ছি 1। ধরতে পেরেছো? আমাকে জানতে চাইছো a প্লাস b এর ভ্যালু কত। এইভাবে এমসিকিউ মেথডে করতে হবে, লং প্রসেসে যাবে না, কারণ এমসিকিউ প্যাটার্নেই করতে হয়। যদি তুমি বলো স্যার অঙ্ক শেখাতে, তাহলে চলে এসো আমার অ্যাপের ক্লাসে, আমি ফাউন্ডেশন ম্যাথস করে একটু একটু করে প্রত্যেকটা জিনিস বোঝাবো। কিন্তু যেহেতু কম্পিটিটিভ ফিল্ডে নেমে পড়েছো, কোমর বেঁধে তোমাকে শর্টকাট শিখতেই হবে। এবং জানতে চাইছিল a প্লাস b, তাহলে a প্লাস b = 9 + 1 = 10। কত নম্বর অপশানে আছে? 10। দেখো আছে তোমার অপশান এ। অপশান এ হয়ে যাবে তোমার সঠিক অ্যান্সার। 43 কোয়েশ্চেনটা দেখো, বড় আমি শো করাচ্ছি, খুব সুন্দর একটা অ্যাভারেজের প্রশ্ন। যাদের এটা ডাউট আছে, আমার চ্যাপ্টার দেখে অ্যাভারেজের একটা অঙ্ক আছে, অর্থাৎ গড়। প্লেলিস্টে যাও, প্লেলিস্টে গিয়ে ওই অঙ্কটাকে দেখে নেবে, তাহলে এটা আরো ইজি হবে। এখানে আমি শর্টকাট মেথডেই করাচ্ছি। ডেসক্রিপটিভ যদি দেখতে চাও ইউটিউবে তুমি পেয়ে যাবে, আমার প্লেলিস্টে যাবে, ডিজি পার্সোনাল প্লেলিস্টে, ওখানে অ্যাভারেজের তুমি অঙ্কটা পেয়ে যাবে। বলছে কিছু ব্যাচকে, ব্যাচ মানে যে উত্তরী বা ব্যাচ যেটা ক্লাসে দেওয়া হয় ওটা, ক্লাসে ছাত্রছাত্রীদের মধ্যে এমন বিতরণ করা হয়েছে যাতে, পাটিগণিতটা একটু বুঝতে হবে। একটি নির্দিষ্ট ছাত্র মোট ব্যাচের 1/6 অংশ পায় এবং দেখা গেল যে সে যে সংখ্যক ব্যাচ পায় তা অন্যরা যা পায় তার গড়ের 5 গুণ। ওই ক্লাসে মোট ছাত্র সংখ্যা কত? তাহলে এখানে আমার দুটো জিনিস আননোন। কি কি? কিছু ব্যাচ সংখ্যা আমি জানি না, এবং মোট ছাত্র সংখ্যা সেটাও আমি জানি না। তাহলে দুটো ভেরিয়েবল আননোন আছে, তার উপর ডিপেন্ড করে কিছু তথ্য দিয়েছে, এবং সেই তথ্যকে কাজে লাগিয়ে তোমাকে টোটাল ছাত্র সংখ্যাটা বের করতে হবে। তাহলে এক্ষেত্রে আমি ধরে নেব ছাত্র সংখ্যা, যেহেতু যেটা জানতে চাইছে সেটা দুটো ভেরিয়েবল ধরতে হবে, তাই ছাত্র সংখ্যাকে n ধরবো এবং ব্যাচের সংখ্যাকে x ধরবো। তাই সবার প্রথম আমি এটাকে লেট দিয়ে শুরু করব, মানে ধরি। কি ধরলাম? ধরি ছাত্র সংখ্যা সমান সমান n জন এবং ব্যাচের সংখ্যা সমান সমান xt। তাহলে xt ব্যাচ আমার ছাত্রছাত্রী n সংখ্যক ছাত্রছাত্রীদের মধ্যে বিতরণ করা হচ্ছে, সেক্ষেত্রে নির্দিষ্ট একটা বালককে কিছুটা দেওয়া হচ্ছে প্রথমে। তাহলে নির্দিষ্ট বালক যেটা পাচ্ছে, তাহলে নির্দিষ্ট বালক না করে আমি তাকে ফার্স্ট ধরলাম। ফার্স্ট ছাত্র যে ব্যাচ পায়, একটু লিখে লিখেই করছি কিন্তু এভাবে লিখবে না। যে ব্যাচ পায়, বলছে মোট ব্যাচের 1/6 অংশ, মোট ব্যাচ হচ্ছে x, তার 1/6 অংশ মানে 1/6 অংশ সমান সমান হচ্ছে x/6 অংশ। এখানে অংশ আর লিখবে না, x/60 সে পেয়ে গেছে। তাহলে প্রথম ছাত্র তো পেয়ে গেছে, তাহলে বাকি কতজন ছাত্র পড়ে আছে? তাহলে বাকি ছাত্র যে ব্যাচ পায় সেটা হচ্ছে, দেখো মোট ছাত্র হচ্ছে n জন, সেখানে একজন ছাত্র পেয়ে গেছে তাই 1। তাহলে বাকি ছাত্র যেটা পাবে সেটা হচ্ছে এই n-1। তাহলে এখানে লিখে নাও বাকি ছাত্রের সংখ্যা, এটা লিখতে হবে না, বাকি ছাত্রের সংখ্যা। আমি একটু লিখে লিখে করছি কিন্তু এভাবে লিখবে না, আমি শর্টকাটে পরে বলে দিচ্ছি। বাকি ছাত্রের সংখ্যা x-1 জন। ক্লিয়ার? একদম। এরপরে কি বলছে, এই ছাত্রটা যে ব্যাচ পায় তা বাকিরা যা পায় তার গড়ের 5 গুণ, মানে এ যা পাচ্ছে সেটা বাকিরা যা পায় তাদের গড়ের 5 গুণ করলে এর সমান হচ্ছে। তাহলে প্রশ্নানুসারে কি লিখতে পারি? প্রশ্নানুসারে আমি লিখতে পারি বাকিরা যা পায়। এবার বাকি কটা বেচ আছে, এবারে বাকি বেচ আমি যদি এখানে লিখি বাকি বেচ,
বাকি বেচ কোটা আছে, দেখো মোট বেচ হচ্ছে আমার এক্স, সেখানে প্রথম ছাত্র যেটা পেয়ে গেছে সেটা বাদ দিয়ে বাকি, প্রথম ছাত্র এটা পেয়ে গেছে, তাহলে এক্স মাইনাস সিক্স, এটা যদি আমি করি তাহলে বাকি আমার বেচ পড়ে থাকবে কত গো, 5x/60। তাহলে এই বাকি বেচটা বাকি ছাত্ররা পায়, তাহলে প্রশ্ন অনুসারে বলছে বাকি ছাত্ররা যা পায়, তাহলে বাকি ছাত্ররা পাবে 5x/6, তার গড়ের, গড় মানে যতজন পাবে ততজন দিয়ে ভাগ, তাহলে কতজন পাবে, n-1 জন পাবে, কারণ প্রথম জন তো পেয়ে গেছে, তাহলে ভাগ করে দাও n-1। এই গড়ের কনসেপ্টটা ক্লিয়ার থাকা উচিত, যদি না থাকে বারবার বলছি এভারেজ চ্যাপ্টারে গিয়ে দেখো। তাহলে বাকিরা যা পায় তার গড়, গড়ের 5 গুণ, তাহলে 5 দিয়ে গুণ করে দাও, সেটাই হয়ে গেল প্রথম ছাত্রটা যা পাচ্ছে x/6। প্রশ্ন অনুসারে তৈরি হয়ে গেল, ইকুয়েশন সলভ করলে এবার তোমার অ্যান্সারটা চলে আসবে। এই 6 আমি কাটতে পারি, 5 5 এ 25x, এখানে সমান সমান যেটা হয়ে যাচ্ছে, আচ্ছা এখানেও এই x কেটে দাও, তাহলে 25 আর দরকার নেই, তাহলে 25 সমান সমান এটা এদিকে গুণ হলে n-1, তাহলে n = 26 আমার হয়ে যাচ্ছে রেজাল্ট। তাহলে দেখো ওই ক্লাসে মোট ছাত্র সংখ্যা হবে 26। তোমার কত নম্বর অপশনে আছে একটু দেখে নাও, কোয়েশ্চেন নাম্বার 43, 26 কি আছে, অপশন সি, তাহলে অপশন সি হয়ে যাবে আমার এটা সঠিক অ্যান্সার। আমি একটু লিখে লিখে করলাম, আমি শর্টে কাটে বলে দিচ্ছি। দেখো বলেছিল যে একটি ক্লাসে কিছু সংখ্যক বেচ নির্দিষ্ট একটা ছাত্রের মধ্যে বিতরণ করা হচ্ছে, সেক্ষেত্রে প্রথম ছাত্র পাচ্ছে মোট বেচের 1/6 অংশ, তাহলে মোট বেচ আমি ধরলাম x, সেখান থেকে প্রথম ছাত্র সে পাচ্ছে 1/6 অংশ, তাহলে 6x পেয়ে যাচ্ছে, তাহলে বাকি কটা বেচ পড়ে থাকবে না, x - 6x মানে 5x বেচ পড়ে থাকছে, এবং বাকি কতজন স্টুডেন্ট পড়ে থাকবে, টোটাল n জন, n থেকে একজন পেয়ে যাচ্ছে, তার মানে বাকি যারা পড়ে থাকবে n-1 জন, তাহলে অবশিষ্ট বেচ অবশিষ্ট ছাত্র পেয়ে গেলাম, দুটো কন্ডিশন আমার পেয়ে গেলাম। এবার বলছে প্রথম ছাত্র যা পায়, অর্থাৎ কত পেয়েছিল, x/6, তাহলে প্রথম ছাত্র যা পায় সেটা হচ্ছে বাকিরা যা পায়, বাকিরা কত পাবে, বাকিরা পাবে 5x/6 বেচ, তার গড়ের, গড় মানে যতজন আছে যতজন দিয়ে ভাগ, তাহলে বাকি কতজন আছে n-1 জন, তাহলে গড় পেয়ে গেলাম, তার গড়ের 5 গুণ, তাহলে ইনটু 5 সমান 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 ও, বেশ ইকুয়েশন সলভ করতে রেজাল্ট চলে এলো। ওকে, এইভাবে করতে হবে। নেক্সট দেখো 44, কোন সংখ্যাকে 5 দ্বারা ভাগ করলে 4 ভাগ শেষ, 6 দ্বারা ভাগ করলে 5 ভাগ শেষ, 7 দ্বারা ভাগ করলে 6 ভাগ শেষ, 8 দ্বারা ভাগ করলে 7 ভাগ শেষ, এবং 9 দ্বারা ভাগ করলে 10 ভাগ শেষ। কিছু ধরতে পেরেছো, মানে প্রত্যেকটা জায়গায় এক 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 করে রিমাইন্ডার থেকে যাচ্ছে এক্সট্রা, এমন ক্ষুদ্রতম সংখ্যাটি হলো। তার মানে এখানে অপশন টেস্ট করে করা যায়, তবে অপশন টেস্টের থেকেও তুমি যদি একটা ট্রিক্স লিখে নাও তাহলে খুব ইজি হবে। তুমি একটু লিখবে এই ধরনের অঙ্কে, লিখে নাও, আমি যেটা বলছি লিখে নাও, ভবিষ্যতে ভুল হবে না। এই ধরনের অঙ্ক করার নিয়ম হচ্ছে যা যা সংখ্যা দিয়ে ভাগ করা হচ্ছে সেই সমস্ত সংখ্যাগুলোর এলসিএম অর্থাৎ লসাগু করে তার উত্তর বের করতে হয়। তাহলে কি কি দিয়ে ভাগ করেছে, তাহলে কি পাচ্ছ, 2 3 5 7 4 3, এটাকে গুণ করো, গুণ করার ফলে রেজাল্ট আসবে 6 30 210 840 2520। এরপরে আমি কি বলেছিলাম, প্রথমেই অঙ্কটাকে ধরতে বলেছিলাম, কি বলেছিলাম যে বাবু দেখো তোমাকে যা ভাগ করতে বলছে ভাগশেষ তোমার রিমাইন্ডার 1 থেকে যাচ্ছে, অর্থাৎ ভাগশেষ 1 থেকে যাচ্ছে মানে ভাজ্য এবং ভাজকের মধ্যে পার্থক্য হচ্ছে 1, তাহলে সেই পার্থক্যটা যদি না থাকে তাহলে জিনিসটা হয়ে যায়, তাই মাইনাস করো 1, তাহলে রেজাল্ট পড়ে থাকবে 9125, এটাই হয়ে যাচ্ছে রেজাল্ট। কত ইজি দেখো, অপশন টেস্ট না করে এলসিএম করে করা যায়। তাহলে এটা আছে 2519 দেখো অপশন বি তে আছে, তাহলে অপশন বি হয়ে যাবে তোমার সঠিক অ্যান্সার। একদম ইজি ছিল, অঙ্কগুলোকে বলেছি এমসিকিউ মেথডেই করতে হবে, নতুবা কিন্তু ক্র্যাক করা সম্ভব নয়। তোমরা বারবার করে খাটছো, এক্সামগুলো দিচ্ছ, কিন্তু ফেলিয়ার হয়ে যাচ্ছে জাস্ট ফর তুমি টেকনিক ইউজ করছো না। হার্ডওয়ার্ক ডেফিনেটলি লাগবে, কিন্তু স্মার্ট ওয়ার্কটাও লাগবে, এইভাবে টেকনিকগুলোকে তোমাকে অ্যাপ্লাই করতে হবে ম্যাথমেটিক্সে। নেক্সট দেখো অঙ্কটা, দেখো দারুণ একটা কোয়েশ্চেন দিয়েছে, একটা প্রথমে দিয়েছে ফ্র্যাকশন 64/3, তারপরে 16, তারপরে 12, তারপরে 9, তারপরে কত আসবে, অর্থাৎ তোমার মিসিং নাম্বার বা নাম্বার সিরিজ যেটা তুমি রিজনিং এর করেছো, রিজনিং এর পোর্শনটাই দিয়েছে, সুন্দর দিয়েছে। কি দিয়েছে, 64/3, সেখান থেকে তোমার আসছে কত 16, 16 থেকে তোমার আসছে কত 12, মানে ডিক্রিজ করছে, 12 থেকে তোমার আসছে দেখো 9, এবং 9 থেকে দেন ফাইনালি কত আসবে তোমাকে জানতে চাইছে।
তাহলে এটা তুমি নানানভাবে এটাকে ভেঙে যদি পয়েন্টে আনো, তারপরে এখান থেকে আসবে, পয়েন্টে আসবে না। দেখো এগুলো পয়েন্টের নাম্বার নেই, অর্থাৎ ফ্র্যাকশন ভ্যালু নেই, গোটা একটা নাম্বার। তাহলে এভাবে করা যাবে না। তুমি এমন ভাবে করো যে 64/3 কে আমি এমন কি করব যাতে আমার 16 চলে আসে। দেখো আমি যদি গুণ করি, তিনটাকে যদি কেটে দিতে পারি, তাহলে উপরে একটা 3 যদি দিয়ে গুণ করি, তাহলে 3 3 কেটে যাচ্ছে, তাও তো 64 পড়ে থাকছে। কিন্তু সাথে যদি আরো একটা আমি 16 গুণ 4 গুণ করি, তাহলে দেখো এই তিন কাটবে, 4 16 64, তাহলে 3/4 আমি গুণ করলাম, যার ফলে আমার রেজাল্ট কত এলো 16। আবার 16কে যদি আমি একই নিয়মে 3/4 দিয়ে গুণ করি, তাহলে দেখো 4 4 16, 4 3 12। ধরতে পেরেছো? ইন দ্য সেম ওয়ে এটাকেও যদি আমি 3/4 দিয়ে গুণ করি, দেখো 4 3 12, 3 3 9। আবার একইভাবে 9কেও আমি কি করব, 3/4 দিয়ে গুণ করব। তুমি আবার কাটাকাটি সুবিধার জন্য উল্টে দেবে না যে লাস্টেরটা হতে 4/3 হবে, তাহলে 3 3 9, তাহলে হবে না। যেভাবে হয়েছে সেই সেম ওয়েতে করতে হবে। তাহলে দেখো 9 3 27, 27কে তুমি এবার 4 দিয়ে ভাগ করো, কারণ তোমার অপশনে দেখবে বারবার বলেছে এই অঙ্ক পড়ার সাথে সাথে অপশনকে তাকাতে হবে, তোমার ডেসিমেল নাম্বারটা দেওয়া আছে। তাহলে দেখো 4 7 28 হয়, 4 6 24 হচ্ছে, তাহলে নামছে কত গো বাবা, 3। ধরতে পেরেছ? দশমিক দাও, শূন্য দাও, 4 7 কত হচ্ছে 28 হচ্ছে, আবার নামছে 2, দশমিক দেওয়ার সময় 0, 4 5 হচ্ছে 20। তাহলে তোমার রেজাল্ট কত আসবে, নেক্সট ভ্যালুটা আসবে 6.75। 6.75 আমার অপশনে ডেফিনেটলি থাকা উচিত এবং আছে। অপশন সি দেখো আমার সঠিক হয়ে যাচ্ছে, 6.75 ইজ ইওর অ্যান্সার। ধরতে পেরেছো কত ইজি ছিল? তাহলে প্রথমে একটু ভাবতে হবে, দেখেই যদি মনে করে নাও যে না আমার দ্বারা হবে না, তো হবেই না। একটু সুন্দর করে দেখতে হয় এটাকে। চলো নেক্সট অঙ্কে চলে যাই। কত, 46। খুব একটা ইন্টারেস্টিং অঙ্ক, ঠিক ম্যাথমেটিক্স না, রিজনিং এরই একটা পোর্শন। দেখো দেখো 46 খুব সুন্দর দিয়েছে। √13 এর একটা ভ্যালু দিয়েছে, √130 এর একটা ভ্যালু দিয়েছে, দুটো ভ্যালু দিয়েছে। দিয়ে তোমাকে জানতে চাইছে √1.3 এর ভ্যালু কত। রুট তোমার 1300 প্লাস √0.013, এই তিনটাকে যোগ করলে রেজাল্ট কত আসবে। তো যে ডেটাগুলো দিয়েছে সেটা কিন্তু আমার ডিরেক্ট ভ্যালু নেই, আমাকে দিয়েছিল √13, কিন্তু আমাকে যেখানে সলিউশন জানতে চাইছে সেখানে জানতে চাইছে √1.3 প্লাস √1300 প্লাস √0.013, সেই ভ্যালুগুলো যোগ করতে। তাহলে আমাকে কোয়েশ্চেনে যে ভ্যালুটা দেওয়া আছে সেই ভ্যালুটা কিন্তু এক্স্যাক্টলি দেওয়া নেই, কিন্তু আমাকে বের করে নিতে হবে। কিভাবে বের করব? বের করার সোজা নিয়ম আছে। একটা খুব রুটের একটা কনসেপ্ট, ভালো কনসেপ্ট তোমরা জানো, যে √100 রুটের বাইরে এলে কি হয়, 10। অর্থাৎ এখানে জোড়া সংখ্যা থাকলে বাইরে এলে একটা সংখ্যা হয়ে যায়, এটা তো আমার জানা আছে। এখানে যেটা জোড়া সংখ্যা, বাইরে এসে সেটা আমার একটা সংখ্যা হয়ে যাচ্ছে। সেই কনসেপ্টকে কাজে লাগিয়ে আমাকে অঙ্কটা করতে হবে। কিরকম, যেটা আমার দেয়া আছে সেটাকে আগে টুকে ফেলো, যে √13 এর ভ্যালু কত দিয়েছে, 3.605। আবার √130 এর ভ্যালু কত দিয়েছে, 11.40 এটা দিয়েছে। তাহলে আমাকে বাদবাকি যে সংখ্যাগুলো লাগবে সে সংখ্যাগুলো আগে টুকে ফেলে দিলে তার ভ্যালু বের করবো। আমার সংখ্যা লাগবে √1.3 প্লাস √13, একটা 0 ছিল, 00 প্লাস আবার এই ফ্র্যাকশন দিয়ে একটা 0.013। তাহলে এই সবগুলো ভ্যালু যদি আমি পেয়ে যাই, পুট করে দিলে আমার রেজাল্টটা চলে আসবে। এবার প্রশ্ন হচ্ছে আমি ভ্যালুটা পাবো কি করে। সবার প্রথম এই যে আমি পুট করছি একটু একটু করে, √1300, এই ভ্যালুটা 1300, একে আমি লিখতে পারি যে √100 গুণিতক 13, √100 গুণিতক 13। তাহলে √100 গুণিতক 13 মানে বাইরে পড়ে থাকবে আমার 10 গুণিতক √13। আমি বলেছি এই 100 বর্গমূল করলে 10 হয়, কিন্তু √13 আমি বর্গমূল করতে পারবো না। এবার দেখো 10 গুণিতক √13 ভ্যালু আমাকে দেয়া হয়েছে, ঠিক আছে। √13 ভ্যালু আমাকে দেয়া হয়েছে, দেখো কত, 3.605। তাহলে এটা যদি আমি 10 দিয়ে গুণ করি, দশমিকটা এক ঘর সরে যাবে, তাহলে হবে 36.05। তাহলে আমি কার ভ্যালু পেলাম, √1300 ভ্যালু আমি পেয়ে গেলাম। √1300 ভ্যালু আমি পেয়ে গেলাম খুব সুন্দর করে, কত, 36.05 প্লাস, তার মানে এই সেম ওয়েতে সেম রুলসে আমাকে এইটার ভ্যালু বের করতে হবে, 1.3 ভ্যালু বের করতে হবে।
বা এটার ভ্যালু বের করতে হবে। ও না, এবার তুমি দেখে চিনতে পারছো 1300 পেয়ে গেছো, 1300 ভ্যালু এটা পেয়ে গেছো। এবার এইটা যদি আমি করি, দেখো রুট 130 এর ভ্যালু কত দেওয়া হচ্ছে 1.40। তাহলে রুটের ভেতরে আমাকে আনতে হবে ধরো 1.3। তাহলে এইখানে আমি এই রেজাল্টটা আনতে চাইছি, তাহলে দশমিক ধরো আমার এইখানে আছে, তাহলে এইখান থেকে আমি যদি দু ঘর নিই তাহলে আসবে রুট 1.3, কারণ আর শূন্য তো থাকবে না। এবং রুটের ভেতরে আমার দু ঘর মানে রুটের বাইরে আমার এক ঘর, তাহলে এটা এক ঘরে গিয়ে আসবে 1.14। ধরতে পেরেছো কত ইজি হলো? 1.14 হলো। বললাম রুটের ভেতরে দু ঘর মানে রুটের বাইরে এক ঘর, তাহলে এই রেজাল্টটা আমি পেয়ে গেলাম রুট 1.3 এর ভ্যালু 1.14 প্লাস এই যে ভ্যালুটা আছে 0.013, 0.013। তাহলে এবার এটা করো 0.013 আমাকে ভ্যালু বের করতে হবে। কোনটা থেকে? যে কোনো একটা থেকে, তুমি এইটা থেকে ভ্যালু পুট করতে পারো। এখান থেকে যদি আমার এখানে চলে আসে দু ঘর মানে 0.013, বুঝতে পেরেছো? কারণ এই ভ্যালুটা লাগবে। তাহলে আমি ক ঘর? এখানে ছিল, এখানে আলাম দু ঘর, দু ঘর মানে বাইরে কত? এক ঘর, তাহলে বাইরে এক ঘর মানে চলে আসবে 0.114, 0.114। তাহলে এই যে 0.013 এর ভ্যালু কত? 0.114। এবার এইগুলোকে যোগ করে দাও, জাস্ট সিম্পলিফিকেশন অ্যান্সারটা চলে আসবে। তোমাকে কায়দা করে এটাকে সাজিয়ে নিতে হবে। এই যা অঙ্কের কোনো ভ্যারাইটি ছিল না, তোমাকে সাজাতে হতো। এবার এটার ভ্যালু কত হবে? দেখো 37.304। তাহলে অপশানে আমার থাকা উচিত, কত নম্বর অপশানে আছে? হ্যাঁ আচ্ছা, অপশান বি। অপশান বি হয়ে যাচ্ছে আমার সঠিক অ্যান্সার। কত হচ্ছে? 37.304। 47th দেখো, এক পানীয় বিক্রেতার কাছে 368 লিটার দুধ, 80 লিটার সিরাপ ও 144 লিটার ফলের রস আছে। তিনি এমনভাবে ওই পানীয়গুলিকে রাখতে চান যাতে প্রতি বোতলে সমপরিমাণ পানীয় থাকে এবং একই বোতলে কোনো দুই প্রকার পানীয় মিশ্রিত হয় না। কমপক্ষে এমন কতগুলি বোতলের প্রয়োজন? বুঝতে পেরেছো? তাহলে এই ধরনের অঙ্ক, তোমার নাম্বার সিস্টেমের এই অঙ্ক একটু বুঝতে হবে। এই অঙ্ক করতে গেলে অঙ্ক কষে কষে তোমার জীবন শেষ হিসেবে হবে না। তাহলে আমার দেখো কমন সাইজের একটা বোতল দরকার, যে বোতলে আমার দুধটা পুরো ঢুকে যাবে, সিরাপটা পুরো, এবং তোমার আরেকটা কি দিয়েছে, তোমার ফলের রস পুরো। কিন্তু প্রত্যেকটা বোতলের সাইজ একই হতে হবে, আয়তনও একই হতে হবে। তাহলে এইরকম কত বোতল দরকার? যখন আমার কমন বোতল দরকার একই সাইজের সমান থাকবে, তখন মনে রাখবে যেগুলো দেওয়া হয়েছে সেগুলোর HCF অর্থাৎ হাইয়েস্ট কমন ফ্যাক্টর, অর্থাৎ বাংলায় যদি বলি গসাগু, মানে তোমাকে ধরতে হবে যে আমাকে সমান পরিমাণ বোতল দিয়ে ভরতে হবে। তার মানে গসাগু ছাড়া কিছুই হতে পারে না। তাই যে ডেটাগুলো দিয়েছে সেগুলো গসাগু বের করে দাও। কি কি ডেটা দেওয়া হয়েছে দেখো, 368, 80 আর 144, এদের গসাগু তুমি বের করে দাও। বেশ, 2 দিয়ে দাও, বেশি করা দরকার নেই। 2 একে 2, 2 8 16, 2 4 8, 2 4 8, 0 করতে 0, 2 7 14, 2 2 4। আবার দেখো 2 দিয়ে 2 9 18, 2 2 4, 2 20 40, 2 3 6, 2 6 12। আবার 2 দিয়ে দাও, 2 হচ্ছে তোমার 4 8 12, 2 6 12, 2 10 20, 2 18 36। আবার 2 দিয়ে দাও, 2 দিয়ে হলে 2 2 4, 2 3 6, আর তো যাবে না। 2 5 হচ্ছে তোমার 10, 2 9 18। তাহলে তুমি রেজাল্ট দেখতে পাচ্ছ কত? 2 2 4, 4 2 8, 8 2 16 হচ্ছে আমার HCF এর রেজাল্ট। দেখতে পাচ্ছ HCF এর রেজাল্ট হচ্ছে 16। তার মানে এই 16টা আমার বোতল লাগবে সমপরিমাণে। তাহলে যেগুলো দিয়েছে সেগুলো দিয়ে আবার ভাগ করে দিই। কি দিয়েছে? 380 লিটারের আমার দুধ, তাহলে দুধ হচ্ছে 368 বাই আমার 16, তার রেজাল্ট বের করব। তারপরে কি বলছে? সিরাপ, সিরাপ কত হচ্ছে? সিরাপ হচ্ছে 80 বাই 16, এবং তোমার ফলের রস, রস কত হবে? রস বলেছে 144 বাই 16। এবার ভাগ করে ডেটাগুলো বসাও। 23 5 9, এগুলোকে যোগ করে দাও, তাহলে তোমার অ্যান্সারটা চলে আসবে 28 9 8 17 37। তাহলে দেখো টোটাল এইরকম আমার 37টা বোতলের প্রয়োজন।
কি বলতে বলেছিল, কমপক্ষে এমন কতগুলি বোতলের প্রয়োজন, তাহলে টোটাল 37টা, অপশন এ আছে, অপশন এ হয়ে যাবে আমার সঠিক অ্যান্সার। 37টা বোতল লাগবে একই সাইজের, ফলের রসও যা, দুধের পরিমাণও তাই থাকবে এবং তোমার সিরাপের পরিমাণও তাই থাকবে। সোজাই ছিল। এবার দেখো 48টা অঙ্কটা আছে, কিন্তু অঙ্কতে করবো না, আমি একটু অন্য মেথডে করাচ্ছি। দেখো খুব সোজা ওয়েতে আমি করতে পারি, কোনো ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচ যদি না লাগে আমি করি। কিরকম করব, দেখো এটাকে এ মনে মনে ভাবো, এটাকে বি মনে মনে ভাবো, তাহলে এ গুণিতক এ এ স্কোয়ার, আবার বি গুণিতক বি বি স্কোয়ার। আচ্ছা মাঝখানে আমি যদি একটু দিয়ে দিই 2ab, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই ফর্মুলায় আছে না, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে আছে, এটা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আছে, অর্থাৎ 11.98 প্লাস 0.02 এর হোল স্কোয়ারের সূত্রে আছে, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো এ গুণিতক এ হয়ে গেল স্কোয়ার, বি গুণিতক বি হয়ে গেল বি স্কোয়ার, মাঝখানে কি থাকবে প্লাস 2a আর বি, 2a আর বি। তাহলে এই বি এর জায়গায় এম পড়ে যাচ্ছে, তাহলে আমি লিখতে পারি সোজা সোজা m ইকুয়ালস টু, এমসিকিউ বেশি না করলে কিন্তু অঙ্কের মেথডে আসতে হবে, অনেক লম্বা হয়ে যাবে। m ইকুয়ালস টু 2b, কারণ এর ভ্যালু তো আমি জানি, বির ভ্যালু যে এইটা সেটা পুট করে দেখবো। তাহলে কত হবে 2 ইন্টু 0.02, একদম ইজি মেথডে। তাহলে রেজাল্ট হয়ে যাবে আমার, এটা গুণ দাও 0.02, তাহলে 0.04, এটা হয়ে যাবে আমার অ্যান্সার। এটা কি আমার আছে? আছে, দেখো অপশন ডি তে হয়ে যাবে আমার সঠিক অ্যান্সার, কারেক্ট। তাহলে এই ইকুয়েশনটা বুঝতে হবে যে 2 ইন্টু এ ইন্টু বি, তাহলে এইখান থেকে আমি এম এর রেজাল্টটা পেয়ে যাব, কারণ এম এর ভ্যালুটাই আমি জানি না। তাহলে পুট করে দিলে একদম ইজি ভাবে এলো, না তোরা অঙ্ক কষতে হবে, এমসিকিউতে অঙ্ক কষা যাবে না। এবং যদি তুমি এটা ধরতে না পারো আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে বলো, তাহলে আমি এটা লং প্রসেস করাচ্ছি আবার। এবার 49 এর অঙ্কটা দেখো, ইজি আছে, পড়তে হবে, বুঝতে হবে। কি পড়তে হবে, খুব সুন্দর বলেছে, পি ও কিউ দুটি বাড়িতে কিছু সংখ্যক মানুষ আছে, পিতে কত আছে কিউতে কত আছে জানি না। 15 জনকে যদি পি থেকে কিউতে পাঠানো হয় তবে দুটো বাড়িতে মানুষ সংখ্যা সমান হবে। আবার যদি কিউ থেকে পিতে 20 জনকে পাঠানো হয় তবে পিতে মানুষের সংখ্যা কিউ এর দ্বিগুণ হয়ে যাবে। তো পিতে মানুষের সংখ্যা কত? এটা এক্স ওয়াই ধরে করা যায়, ইকুয়েশন বের করে করা যায়। আমি বারবার বলেছি আমি এসছি এখানে এমসিকিউ মেথড করাতে, কারণ আমি এমসিকিউ তেই অ্যান্সারটা দেবো এক্সাম হলে, তাই আমি কোনোভাবেই ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচে যাব না। আমি একটু ইজি ওয়েতে যদি অপশন টেস্ট করার চেষ্টা করি, তাহলে দেখো আমাকে দুটো ঘর বলেছিল, একটা ঘর বলেছিল পি আর একটা ঘর বলেছে আমাকে কিউ, দুটো ঘর বলেছে পি এবং কিউ। তাহলে এই দুটো ঘরে আমার কিছু মানুষ আছে, তাহলে কিছু মানুষ থাকলে আমার অপশন টেস্ট যদি আমি করি, তাহলে এইরকম অপশন টেস্টে তুমি বড় অপশনগুলোকেই নেবে, ছোটগুলো না নিয়ে। প্রথমে অপশন এ আমি 120 140 ধরে করছি, অপশন এ তে যেটা আছে এটা হবে কি হবে না দেখো, 140 জন মানুষ আছে। তাহলে বলেছে তাহলে পি তে মানুষের সংখ্যা কত হবে, তাহলে যে অপশনটা দিয়েছি সেটা পি তে হবে। আমি ধরে নিলাম পি তেই 140 আছে, আমি ধরলাম অ্যাপ্রক্স 140 আছে। তাহলে প্রথম কন্ডিশন বলেছিল পি থেকে যদি কিউ তে আসে কতজন, 15 জন, তাহলে পি এবং কিউ এর মানুষ সংখ্যা সমান হবে। তাহলে এখান থেকে যেই আমার 15 জন চলে এসছে, তাহলে এখানে আর কত থাকবে 125 জন, প্লাস এখানে আসার পরে এখানেও 125 জন হবে, যদি আমার 140 জন থাকে অপশন টেস্ট হিসাবে, তাহলে এখানেও 125 জন থাকবে। তাহলে এখানে আমার প্রাথমিক অবস্থায় কত ছিল, প্রাথমিক অবস্থায় দেখো 15 জন আসার পরে এখানে 125 হয়েছে, তাহলে এখানে আমার প্রাথমিক অবস্থায় ইনিশিয়াল পজিশনে আমার ছিল তাহলে 110 জন। আমার ইনিশিয়াল অবস্থায় কত ছিল 110 জন, ক্লিয়ার। তারপরে এখান থেকে 15 আসার পর এখানে 125 হয়েছে, তাহলে এই কন্ডিশনটা ফুলফিল করছে। কিন্তু সেকেন্ড কন্ডিশনটাও ফুলফিল করতে হবে, তাহলেই আমি ধরে নেব যে 140 ছিল। কি, যে এখান থেকে যদি আমি 20 জনকে পাঠিয়ে দিই, এখান থেকে যদি আমি 20 জনকে পাঠিয়ে দিই, তাহলে আমি সেকেন্ড কন্ডিশনটা দিচ্ছি, তাহলে এখানে কত হয়ে যাবে, ছিল 140 হয়ে যাবে 160,
আর এখানে প্রাথমিক অবস্থায় ছিল কত 110, তাহলে আরো 20 জন চলে যাচ্ছে, তাহলে কত হয়ে যাচ্ছে 90, তাহলে 90 এর দ্বিগুণ হয় 180, কিন্তু এখানে তো 160, তাহলে এটা আমার হচ্ছে না, এই কন্ডিশনটা ফুলফিল করছে না। ধরতে পেরেছো? অপশন টেস্ট না হলে আমি ইকুয়েশন শেখাবো। এবার এটা না করে আমি 120 ধরে করছি, বড় থেকে করতে বলেছি। 120 থেকে যদি আমি 15 জনকে পাঠিয়ে দিই তাহলে কত হবে? তাহলে এখানে 120 ছিল, এখানে যখন 15 জন আসবে এখানে কমে কত হবে? এখানে হবে আমার 105 জন, 105 জন। তাহলে এখানে 105 জন মানে এখানেও হবে 105 জন। এবার এখানে 105 কখন হয়েছে? যখন আমার এখান থেকে কতজন লোক সংখ্যা এসছে? যখন আমার এখান থেকে 15 জন এসছে। তাহলে প্রাথমিক অবস্থায় কত ছিল? প্রাথমিক অবস্থায় ছিল 90 জন। এবার আমি কি করব? এখান থেকে সেকেন্ড কন্ডিশন আমি যদি দেখি, সেকেন্ড কন্ডিশন কি বলেছে? যদি এখান থেকে আমি 20 জনকে পাঠিয়ে দিই, তাহলে পিতে আমার ছিল 120, 20 জনকে যদি আমি পাঠিয়ে দিই হবে কত? 140। এবং এখানে ছিল 90, 20 বেরিয়ে গেছে, তার মানে পড়ে আছে কত? 70। তাহলে 70 এর দ্বিগুণ কত হয়? 140। তাহলে দেখো এই দুটো কন্ডিশন আমার ফুলফিল করছে, অর্থাৎ 120 পিতে যদি থাকে, এখান থেকে যদি 15 দিয়ে দাও তাহলে এখানে 105, এখানে 105, আবার এখানে তার মানে 105 মানে ইনিশিয়াল অবস্থায় ছিল 90, তাহলে 90 থেকে তুমি যদি আবার এদিকে 20 দিয়ে দাও তাহলে এখানে হয়ে যাচ্ছে 140, তাহলে এখানে হচ্ছে 70, তাহলে 70 এর দ্বিগুণ 140, এটা হয়ে যাচ্ছে। এইটা যদি তুমি না করতে পারো, যদি তোমার কাছে টাফ মনে হয়, তুমি তাহলে ইকুয়েশন ধরতে পারো। এখানে ছিল x জন, এখানে ছিল y জন, x প্লাস y, x মাইনাস y, সেটা আমার মনে হয় বেটার হবে না। চলো এই পার্টের আজকে লাস্ট অঙ্ক। সুন্দর একটা অঙ্ক বলছে, কি বলছে? কোন ঘড়িতে 4টি ঘন্টা বাজতে 9 সেকেন্ড সময় লাগে, ওই ঘড়িতে 12টি ঘন্টা বাজতে কত সময় লাগবে? কিভাবে করতে হয়? 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা। তাহলে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, এই 4 ঘন্টা বাজতে সময় লেগেছে 9 সেকেন্ড। 9 সেকেন্ড মানে প্রত্যেকটা ঘন্টার পেছনে একটা গ্যাপ আছে, দেখো এখানে আছে 1, 2, 3, তাহলে 3টে গ্যাপের জন্য সময় লাগছে কিন্তু 9 ঘন্টা, 9 সেকেন্ড, সরি। তার মানে এখানে গ্যাপ ধরে করতে হবে। আমাকে জানতে চাইছে 12 ঘন্টা বাজতে কত সময়, 12টি ঘন্টা বাজতে কত সময় লাগবে। তাহলে ঐকিক নিয়মে আমার সময় জানতে চাইছে, তাই সময় লেখো। তাহলে দেখো 3টে গ্যাপের জন্য আমার সময় লাগছে 9 সেকেন্ড। তাহলে আমার লাগবে একটা গ্যাপের জন্য কত? তাহলে লাগবে 9/3 মানে 3 সেকেন্ড। আমার টোটাল 12টা ঘন্টা মানে কটা গ্যাপ হবে? একটা কম হবে, 11টা গ্যাপ। তাহলে 11টা গ্যাপের জন্য আমার কত হবে? না হবে 3 গুণিতক 11 সমান 33 সেকেন্ড। এটা ডেফিনেটলি থাকা উচিত 33, অপশন এতেই আছে, দেখো অপশন এ হয়ে যাবে আমার সঠিক অ্যান্সার। একদম ইজি, সমস্ত রকমের প্রশ্ন মিক্সড আপ ছিল। নেক্সট পার্টে অন্যরকম একটা অঙ্ক করব। ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে, এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটাকে অন করে রাখো। এবং ফাইনালি যদি কোনো সমস্যা হয় নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করতে কিন্তু ভুলো না। ওকে, টাটা, বাই, জয় হিন্দ, বন্দে মাতরম। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।